এর সকলকে আজকে ক্লাসে স্বাগত জানাই। যেমনটা আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আলোচনা করেছিলাম বিভিন্ন ইউনিভার্সিটির এন্ট্রান্সের পরীক্ষার, আজকেও তেমনি আমরা পেয়েছি বিদ্যাসাগর ইউনিভার্সিটির 2019 যে কমন এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট হয়েছিল তারই একটি কোশ্চেন পেপার। তো এখানে টোটাল 50 কোশ্চেন্স রয়েছে যেগুলো আমরা অ্যাটেম্প্ট করব। আর যেভাবে আমরা প্রিভিয়াস ক্লাসগুলো করছি তোমরা যদি ফলো করে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমরা এক একটা কোশ্চেন, তার যে অপশানস এবং সেই কোশ্চেনের যদি কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো ডিটেলস, কোনো ইনফরমেশন অ্যাভেলেবেল থাকে তা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবেই ক্লাসগুলো এগিয়ে যাচ্ছে আমাদের। আর এখানে আহ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির ক্ষেত্রে বলে রাখি, তারা যে কমন এন্ট্রান্স টেস্টটা কন্ডাক্ট করে ওখানে ওএমআর সিটে এক্সাম হয়। তো এই ওএমআরটা ফিল আপ কীভাবে তোমরা করবে এই ইনস্ট্রাকশন সাধারণত দেওয়া থাকে। বা তাছাড়াও তোমরা যদি ঘরে এমসিকিউ প্র্যাকটিসের সময় প্র্যাকটিস করতে চাও, তাও এরকম গুগলে অ্যাভেলেবেল রয়েছে কিছু মক ওএমআর শিট যেগুলো তোমরা প্রিন্ট আউট করে নিয়ে প্র্যাকটিস করতে পারো এই এক্সামের আগে। তো এটা তোমাদেরই একটা সুবিধা হয়, যেটা পরবর্তীকালে পরীক্ষার এক্সাম সেন্টারে হেল্প করবে। আর ঠিক আছে, তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যেখানে যা সমস্যা হবে কমেন্টে জানিও আমাদেরকে, আমরা অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করব। যাচ্ছি একদম প্রথম প্রশ্নে। আমরা এখানে 50টা প্রশ্ন পেয়েছি যেগুলো আমরা আলোচনা করব আজকে। With which enormously influential perspective or practice is the 20th century critic Ernest Jones associated? অর্থাৎ আর্নেস্ট জোন্স বলে যে নামের যে একজন ক্রিটিক ছিলেন, 20th সেঞ্চুরি ক্রিটিক, তিনি কোন 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 ধরনের থিওরির সাথে যুক্ত ছিলেন? ইউজেনিক্স, সাইকোঅ্যানালাইসিস, ফেরনোলজি, অ্যানার্কাইজম। তো এই যে ইউজেনিক্স বা সাইকোঅ্যানালাইসিস, ফেরনোলজি, অ্যানার্কাইজম, এদের ভিতরে কোন অপশনটা সঠিক হবে তা তোমাদেরকে বলতে হবে। আমি ক্লু হিসেবে বলতে পারি আর্নেস্ট জোন কিছুকাল তিনি কাজ করেছেন সিগমন্ড ফ্রয়েডের সাথে, বা সিগমন্ড ফ্রয়েডের খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন আর্নেস্ট জোন্স। তাহলে এই ক্লু থেকে ধরে তোমরা কি বলতে পারবে এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো এখানে সঠিক উত্তর হবে সাইকো অ্যানালাইসিস। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আর্নেস্ট জোন্স সাইকো অ্যানালাইসিসের সাথে যুক্ত, অর্থাৎ মনোবিজ্ঞান, মনোবিজ্ঞান সংক্রান্ত যে ক্রিটিসিজম বা সাইকো অ্যানালাইসিস যেটা ছিল, ওইখানে ওই ক্রিটিসিজমের সাথেই আর্নেস্ট জোন্স যুক্ত ছিল। এছাড়া জ্যাক লাকা, সিগমন্ড ফ্রয়েড, কার্ল ইউং, এই সমস্ত ক্রিটিক্সরাও সাইকো অ্যানালাইসিসের সাথে যুক্ত। যাচ্ছি কোশ্চেন নম্বর 2। রোজ কল্ড ম্যাকবেথ বেলোনাস ব্রাইডগ্রুম। তো ম্যাকবেথের যখন আমরা শুরুতে, ম্যাকবেথ যখন ব্যাটেলফিল্ড থেকে লড়াই করে ফিরবে সেই সময় রসকে বলতে শুনেছি যে ম্যাকবেথের উদ্দেশ্যে বলেছিল বেলোনাস ব্রাইডগ্রুম। তার কারণ কি? বেলোনাস ব্রাইডগ্রুম কেন, তার কারণটা কি? লেডি ম্যাকবেথ ওয়াজ নোন অ্যাজ বেলোনা ইন স্কটল্যান্ড, ম্যাকবেথ ওয়াজ অ্যাজ ভ্যালিয়েন্ট অ্যাজ মার্শ, ম্যাকবেথ ওয়াজ ফরচুনাস মিনিয়ন, অর অল অফ দ্য অ্যাবাভ। আচ্ছা, মার্শ ছিলেন কিন্তু একজন রোমান, রোমান ওয়ার ওয়ার গডেস আর কি, গড। তো বা গ্রিকদের যুদ্ধের দেবতা ছিলেন মার্স। তো সঠিক উত্তর কোনটা হবে তোমাদেরকে বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে বি, অর্থাৎ ম্যাকবেথ ওয়াজ অ্যাজ ভ্যালিয়েন্ট অ্যাজ মার্স। অর্থাৎ ম্যাকবেথকে এই লাইনের মাধ্যমে, যে বেলোনাস ব্রাইডগ্রুমের মাধ্যমে, এটা বলার কারণ হচ্ছে ম্যাকবেথকে যুদ্ধ দেবতা মার্সের সাথে তুলনা করা হয়েছে। তিনি যতটা, অর্থাৎ মার্স, তিনি যতটা দক্ষ ছিলেন, সেই দক্ষতার সাথে ম্যাকবেথের দক্ষতার তুলনা করা হচ্ছে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 3। 16th জুন ইজ অফেন সেলিব্রেটেড অ্যাজ, অর্থাৎ 16 জুন আমরা কোন দিবস হিসেবে পালন করি?
Bloomsbury Day, Bloomsday, Marlowe's Day, or Morals Day? Yes, it's definitely Bloomsbury Day, কারণ এই ব্লুমসবেরি ডেটা আমরা যদি ইউলিসিস পড়ে থাকি তাহলে লক্ষ্য করব এই 16ই জুন ব্লুমসবেরি ডে হিসেবে পালন করা হয়। দ্য পিটারলু ম্যাসাকের খুব গুরুত্বপূর্ণ রোমান্টিক এজে ঘটা এই ঘটনা পিটারলু ম্যাসাকের টুক প্লেস অন, অর্থাৎ এই যে পিটারলু ম্যাসাকের বা পিটারলুর গণহত্যা যেটা হয়েছিল ওইটা কত সালে হয়েছিল? 16th August 1819, 20th August 1810, 14th June 1822, আর 15th July 1832। তো আমরা যারা মোটামুটি ইতিহাসের ছাত্র ছিলাম বা ইতিহাসের পড়াশোনা করেছি তারা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নাম মোটামুটি করে শুনেছি। তো এই পিটারলু ম্যাসাকেয়ারটাও ঠিক একই রকমের একটা ঘটনা, যেখানে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরে সেন্ট পিটার্সফিল্ড বলে একটা জায়গা ছিল। তো সেখানে 1819 সালের 16ই আগস্ট শুক্রবার একটা দিন প্রায় 10,000 লোক একসাথে মিলিত হয়েছিলেন, যে সেই সময় যে পার্লামেন্টের যে সমস্ত ভুলভাল পরিচালন পদ্ধতি ছিল তাদের বিরুদ্ধে কিছু তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। তো সেই সময় আহ, যে সিভালরি অর্থাৎ যারা সৈনিক যারা যোদ্ধা বা সিভালরি অর্থাৎ যে সমস্ত উম, বন্দুক আহ, বন্দুকবাহী যে সমস্ত পুলিশ যারা ছিল তারা প্রায় 18 জনকে শুট আউট করে ওখানে বা হত্যা করে। আর প্রায় অধিকাংশ লোককে প্রায় 700 জন মতন লোককে ইনজিওর করে দিয়েছিল। তো এইরকম একটা এই যে গণহত্যা যে ব্যাপারটা ছিল এই পিটারলু ম্যাসাকার, এইটা হয়েছিল 16ই আগস্ট 1890। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই পিটারলু ম্যাসাকার থেকে অনেকে ইনফ্লুয়েন্স হয়েছিলেন অনেক রোমান্টিক পোয়েটস, যেমন পিবি শেলি বা পিবি শেলির ওয়ার্কসে আমরা এই পিটারলু ম্যাসাকার তার ঘটনা আমরা অনেকটা দেখতে পাই বিভিন্ন পোয়েমে। হু অ্যামং দ্য ফলোয়িং সাবস্ক্রাইবস টু পোস্ট ফেমিনিস্ট বিলিফ? তো এই চারজন অপশনের ভিতরে কে পোস্ট ফেমিনিস্ট বিলিফের সাথে যুক্ত ছিল? নাওমি উইলফ, হেলেন সিক্সুস, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, or কামালা দাস? ইয়েস, দ্য রাইট অ্যান্সার উইল বি নাওমি উইলফ। নাওমি উইলফ কিন্তু পোস্ট ফেমিনিস্ট বিলিফের সাথে যুক্ত ছিল। যাচ্ছি কোশ্চেন নাম্বার 6। ডক্টর বি আর আম্বেদকর ডেলিভার্ড হিজ হিস্ট্রিক স্পিচ ইন মাহাত, অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর তিনি তার যে ঐতিহাসিক স্পিচটা দিয়েছিলেন মাহাদে। আর এই মাহাত বলতে কি বোঝানো হচ্ছে? আহ, মাহাত বলে একটা জায়গা রয়েছে মহারাষ্ট্রে। ওখানে ওখানকার ওখানে দলিতরা ওইখানকার একটা লেক ছিল, যে লেকে দলিতরা সাধারণত জল ব্যবহার করতে পারতো না, ওইখানকার জল। তো ডক্টর বি আর আম্বেদকর এই একটা স্পিচ ওইখানে দিয়েছিলেন এবং তিনি দলিতদের জন্য একটা আন্দোলন করেছিলেন ওই মাহাদে গিয়ে, ওই লেকটার পাশে। তো সেই যে তিনি যে স্পিচটা ডেলিভার করেছেন বা স্পিচটা দিয়েছিলেন, সেইটাই এখানে জানতে চেয়েছে কত সালে দিয়েছিল স্পিচটা। 25th December 1927, 25th December 1937, 1947 আর 1957? তো এটা সঠিক উত্তর হবে 25শে ডিসেম্বর 1927। এই তারিখে ডক্টর বি আর আম্বেদকর মাহাদের ওই জায়গায়, মাহাদের ওই লেকটার পাশে একটা হিস্টোরিক্যাল পিস দিয়েছিলেন দলিতদের ওই লেক থেকে জল ব্যবহার করার জন্য, যাতে তারা ব্যবহার করতে পারে এইরকম একটা আন্দোলনমূলক হইতে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 7-এ বলা রয়েছে, ইট ওয়াজ সেড দ্যাট আঙ্কেল টমস কেভিন ওয়াজ দ্য বুক হুইচ স্টার্টেড দ্য গ্রেট ওয়ার। তো এই যে আঙ্কেল টমস কেভিন অর্থাৎ হ্যারিয়েট বিচের স্টোর লেখা আঙ্কেল টমস কেভিনে ওইখানকার মেন থিম ছিল স্লেভারি নিয়ে, অর্থাৎ যে ব্ল্যাক পিপল যারা আমেরিকান ব্ল্যাক পিপল ছিল ওদের লাইফটা কতটা প্যাথেটিক ছিল। বিশেষ করে ওই সময় যে আমেরিকান যে সমস্ত হোয়াইট পিপল তারা কিভাবে স্লেভদেরকে নির্যাতন করতো, কিভাবে
তাদেরকে বিভিন্ন ধরনের আখের যে ক্ষেত থাকতো ওই সব আখের ক্ষেতে প্রচুর পরিমাণে খাটাতো এবং তারপরেও প্রচুর পরিমাণে টর্চার করতো। তো এই সমস্ত থিম নিয়ে অর্থাৎ ব্ল্যাক স্লেভারি নিয়ে যে থিম নিয়ে লেখা আঙ্কেল টমস কেবিন এই বইটাতে যখন আমেরিকাতে হ্যারিয়েট বিচেস্টো প্রথম লিখলেন, তো এই বইটা প্রকাশিত হওয়ার পরে সম্ভবত অ্যাব্রাহাম লিঙ্কন তিনি বলেছিলেন দ্য বুক হুইচ স্টার্টেড দ্য গ্রেট ওয়ার। তো এই বইটা প্রকাশিত হওয়ার পরেই কিন্তু আমেরিকাতে সিভিল ওয়ার অর্থাৎ যে ব্ল্যাক পিপল যারা ছিল ওরা তাদের ফ্রিডমের জন্য লড়াই করেছিল। তো ওই বইটা পড়েই ওই বইটাই অনেক ব্ল্যাকদেরকে ইনফ্লুয়েন্স করেছিল। তো তাতেই সম্ভবত আব্রাহাম লিঙ্কন এই উক্তিটি করেছিলেন ওই বইটার সম্পর্কে যে দ্য বুক হুইচ স্টার্টেড দ্য গ্রেট ওয়ার, অর্থাৎ ওই বইটাই একটা বড় যুদ্ধের সূত্রপাত করেছিল, ঘটিয়েছিল। তো এখানে হুইচ ইজ দ্য গ্রেট ওয়ার রেফারেড টু, তাহলে এখানে যে গ্রেট ওয়ারটা কোন গ্রেট ওয়ারের কথা বলা হয়েছে? তো আমি তো আগেই তোমাদেরকে সম্ভবত এটা বলে দিলাম, ওইটা হবে আমেরিকান সিভিল ওয়ার, তাই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 8। টেড হিউজ ওয়াজ ম্যারিড টু হুইচ আমেরিকান পোয়েটেস। টেড হিউজ তিনি কোন আমেরিকান কবিকে তিনি বিয়ে করেছিলেন? ক্যারোলিন কিজার, ম্যারি অলিভার, সিলভিয়া প্ল্যাথ অর ম্যারিলিন মুর। তো টেড হিউজের ওয়াইফের নাম ছিল সিলভিয়া প্ল্যাথ। সিলভিয়া প্ল্যাথের লেখা আমরা বিভিন্ন ধরনের কনফেশনাল পোয়েট আমরা পোয়েম পড়েছি নিশ্চয়ই, যেমন ড্যাডি বা লেডি ল্যাজারাস, টু এরিয়াল, এইসব বিভিন্ন ধরনের পোয়েম আমরা নিশ্চয়ই পড়ে থাকবো। তো টেড হিউজের ওয়াইফ ছিলেন সিলভিয়া প্ল্যাথ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। গোয়িং টু কোশ্চেন নাম্বার 9। এখানে লিস্ট ওয়ানে কিছুগুলা ল্যাটিন ফেজ দেওয়া রয়েছে, ওকে, এবং লিস্ট টুতে তার ইংলিশ ফর্মটা দেওয়া রয়েছে, অর্থাৎ ল্যাটিন ফেজটা এবং তার ইংলিশ মিনিংটা কি ওইটা আমাদেরকে এখানে চুজ করতে হবে অপশানে। প্রাইমা ফেসি অপশান 1, 2তে রয়েছে কার্টে ব্ল্যাঞ্চি, অপশান 3 কার্পেডিয়াম, অপশান 4 ভক্স পপুলি। তো তোমরা যদি যারা আগের ক্লাস করে থাকো যদি, তাহলে তোমরা দেখতে পাবে যে কার্পেডিয়াম বলতে আমি কিন্তু বলেছিলাম সিজ অফ দ্য ডে, সিজ দ্য ডে। তাই আমাদের এই চারটের ভেতর থেকে আমরা অনেক কিছু নাও জানতে পারি, অনেকগুলোর মানে, বাট আমরা কার্পেডিয়ামটা ধরলাম আমি জানি। তাহলে সিজ দ্য ডে অপশান 3 ইজ অপশান 4। কোনটা কোনটা আছে আমরা দেখে নিই। অপশান 3 4, অপশান 3 এটা 4। আচ্ছা, বাকি তাহলে ডি কে আমরা এলিমিনেট করে দিলাম, এ কেও এলিমিনেট করে দিলাম। এবারে ভক্স পপুলি, এই ভক্স পপুলি কথার অর্থ হচ্ছে গিয়ে পাবলিক ওপিনিয়ন, ওকে। তাহলে অপশান 4 হয়ে যাবে পাবলিক ওপিনিয়ন। অপশান 4 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান 4 1 রয়েছে সিতে। তাই আমরা এই এলিমিনেশন মেথড ইউজ করেও অনেক সময় অনেক উত্তর না জানলেও এলিমিনেট করেও উত্তর আমরা দিতে পারি। তাই এখানে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। এবং কার্টে ব্ল্যাঞ্চি, তাহলে এই অপশান অনুযায়ী হয়ে যাবে আনলিমিটেড অথরিটি, এবং প্রাইমা ফেসি হয়ে যাবে একসেপ্টেড অ্যাজ সো আনটিল প্রুভেন আদারওয়াইজ, ওকে। তাহলে বোঝা গেল কার্পে ডিএম সিজ দ্য ডে, ভক্স পপুলি পাবলিক ওপিনিয়ন অর্থাৎ জনগণের মতামত, যেটা যেটা ল্যাটিনে বলা হয় ভক্স পপুলি। আচ্ছা, বোঝা গেছে আশা করি। যাচ্ছি কোশ্চেন নম্বর 10। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ অ্যালিগরি। তাহলে দেখো আমরা যে সিলেবাস ডিসকাস করেছিলাম ওখানে বলেছিলাম না বিভিন্ন ধরনের টার্ম থেকে প্রশ্ন আসে, তো এখানে ধরলাম এখানে অ্যালিগরি। এই প্রশ্নটার উত্তরটা সলভ করার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ অ্যান অ্যালিগরি, অ্যালিগরি জিনিসটা কি, এবং সেই সাথে সাথে অ্যালিগরির এক্সাম্পলগুলো। তো অ্যালিগরি হচ্ছে এমন এক ধরনের ন্যারেটিভ টেকনিক যেখানে যে বা স্টোরি বা ন্যারেটিভ বা কোনো পার্সন, কোনো ক্যারেক্টার, তারা তাদের মধ্যে একটা সেকেন্ড লেয়ার মিনিং থাকবে। অর্থাৎ ফার্স্ট লেয়ার মিনিংয়ে হয়তো তুমি কোনো একটা অ্যালিগরি পড়ছো, তাহলে দেখবে যে ফার্স্ট লেয়ার তুমি এমনি টেন্স, তুমি এমনি বাক্য, এমনি লেখাটা পড়ে যাচ্ছ, কোনো একটা ওয়ার্ডস এমনি পড়ে যাচ্ছ দেখলে ওখানে যে ক্যারেক্টারগুলো আছে কথা বলছে, কিছু ডেসক্রাইব করছে, কিছু বর্ণনা করছে, ঘটনাটা পড়ে তুমি বুঝতে পারলে যে ফ্ল্যাট একটা স্টোরি বলা হয়েছে। প্রথম কাজ শেষ। সেকেন্ড লেয়ার যেটা অ্যালিগরি মানে হচ্ছে ওর ভেতরে একটা আলাদা মানে লুকানো থাকবে। তো আলাদা মানে জিনিসটা কীরকম হবে তাহলে?
ওইটাকে এবার তুমি যদি খুঁটিয়ে একটু ভেতর থেকে লক্ষ্য করো, তাহলে দেখবে ওই যে ক্যারেক্টারগুলো ছিল, ওরা অন্য কিছু সিম্বলাইজ করছে, অন্য কিছু বোঝাচ্ছে। তারা যে সিম্পল একটা ফ্ল্যাট লাইন স্টোরি যে ঘটনাটা বলে দিয়ে চলে যাচ্ছিল ওটা নয়, তারা ভেতরে অন্য কিছু জিনিসকে বোঝাচ্ছিল। ওকে, তাহলে যেমনটা যদি আমরা বলি গালিভার ট্রাভেলস, গালিভার ট্রাভেলস যদি আমরা সিম্পল, তুমি বইটা নিলে গালিভার ট্রাভেলস এবং পড়া শুরু করলে, তাহলে দেখবে গল্পটা পড়তে বসেছো, পড়ছো, পড়ে যাচ্ছ, সেখানে গ্যালিভার, ল্যামুয়েল গালিভার বলে যে মেইন ক্যারেক্টার প্রোটাগনিস্ট, ও প্রথমে লিলিপুট বলে একটা জায়গায় যাবে, তারপর ধীরে ধীরে বেলনিভারবি, লুগনাক ড্রিক, এরকম বিভিন্ন জায়গায়, হুইনহ্যাম, এরকম বিভিন্ন জায়গা আছে ওই পুরো নভেলটা জুড়ে, বিভিন্ন জায়গায় যাবে। তো তার এই যে একটা জার্নি, ওইটা ডিসক্রাইব করা রয়েছে এই বইতে। তোমরা যদি পড়ো সিম্পল গল্প হিসেবে, তাহলে এটা এমনি দেখবে যে চলে গেছে, খালি এমনি ল্যামুয়েল গালিভার বিভিন্ন জায়গায় শিপরেক্ট হয়ে হারিয়ে যাচ্ছে, দিয়ে বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে, সেখানকার লোকেদের সাথে মিশছে, সেখানকার আচার আচরণ এগুলো দেখছে, জাস্ট সিম্পল স্টোরি। বাট এটার যে আন্ডারনিথ মিনিংটা কি? ওর মিনিংটা হচ্ছে যখন ল্যামুয়েল গালিভার প্রথম লিলিপুট বলে যে জায়গায়, অর্থাৎ ছোট্ট ছোট্ট লোকেদের যে জায়গায় দ্বীপে পৌঁছবে, ওই লিলিপুটটা কিন্তু প্রকৃতপক্ষে ইংল্যান্ডের লোকেদেরকে তখন বোঝানো হচ্ছিল, যে লোকগুলো ছোট ছোট কিন্তু তাদের মাথা এত স্মার্টলি কাজ করতে পারে, তারা প্রথম ক্যাননের আবিষ্কার করছে, তারা প্রথম শিল্প বিপ্লবের মাধ্যমে বিভিন্ন জিনিস, ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র তৈরি করছে। তো এই জিনিসটা ওই গল্পের মধ্যে লুকানো ছিল। তো অ্যালিগরি জিনিসটা এরকম, তুমি একটা গল্প পড়বে যার আন্ডারনিথ একটা আলাদা মিনিং সিম্বলাইজ করবে। আশা করি বোঝা গেছে। এবারে এখানে তোমাকে বলতে হবে যে কোনটা এক্সাম্পল নয়, অ্যালিগরির এক্সাম্পল নয়। A Tale of a Tub, Pilgrim's Progress, Absalom and Achitophel, Windsor Forest. A Tale of a Tub, জোনাথন সুইফটের লেখা। অ্যাবসোলম অ্যান্ড অ্যাকিটোফেল, জন ড্রাইডেনের লেখা পলিটিক্যাল অ্যালিগরি। পিলগ্রিমস প্রোগ্রেস, রিলিজিয়াস অ্যালিগরি, জন বানিয়ানের লেখা। তো এই যে তিনটে, এগুলো কিন্তু অ্যালিগরির এক্সাম্পল। বাট উইন্ডসোর ফরেস্ট, যেটা আলেকজান্ডার পোপের লেখা, এই টেক্সটটা কিন্তু অ্যালিগরির এক্সাম্পল নয়। তাই অপশন ডি হয়ে যাবে আমাদের এখানকার সঠিক উত্তর। আশা করি বোঝা গেল, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। যাচ্ছি কোশ্চেন নাম্বার 11। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যানাদার টার্ম টু ডিসক্রাইব আর্ট ফর আর্টস সেক? তোমরা যদি ভিক্টোরিয়ান এজ পড়ে থাকো, তাহলে তখনকার কন্টেম্পোরারি সোসাইটিতে একটা মুভমেন্ট এসেছিল, যেটা আর্ট ফর আর্টস সেক, অর্থাৎ সেটাকে আমরা এক কথায় বলি এস্থেটিসিজম। ওই, ওটার কথা ছিল যে, তো ওই সময় আমরা দেখতে পাচ্ছি ওয়াল্টার প্যাটার, এছাড়াও বিভিন্ন প্রি র্যাফেলাইট ব্রাদারহুড যারা ছিল, ওদের ইনফ্লুয়েন্সড হয়ে তারা এই আর্ট ফর আর্টস সেক মুভমেন্টটার একটা স্বীকৃতি দান করেছিলেন। তো এই আর্ট ফর আর্টস সেক, এটা হচ্ছে এমন একটা মুভমেন্ট যেটা ভিক্টোরিয়া নিচে স্টার্ট হয়েছিল, যার যাকে আমরা আরেক কথায় অ্যাস্থেটিসিজম হিসেবেও তুলনা করি। এই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ইমপ্রেশনিজম তো হবেই না, রিয়েলিজমও হবে না, মডার্নিজমও হবে না। আর্ট ফর আর্টস সেক এটার মানে হচ্ছে গিয়ে, এই যে বিভিন্ন ধরনের আর্ট, অর্থাৎ পোয়েট্রি, পোয়েম, এনি কাইন্ড অফ ড্রয়িং, তাদের মেন পারপাস থাকবে, আর্ট ইজ আর্ট, ছবিটা ছবি, ওখান থেকে কোনো মরাল ভ্যালু, কোনো পলিটিক্যাল কোনো ভ্যালু, মানে একটা ছবি, সেই ছবিটাকেই বোঝাবে। ওখান থেকে আমরা কোনো ধরনের কোনো আন্ডারনিথ আদার্স মিনিং ডিরাইভ করব না। একটা ছবি থেকে আমরা, বা একটা কোনো আর্ট থেকে আমরা কোনো আলাদা মানে ইয়ে করবো না, কোনো পলিটিক্যাল মিনিং, কোনো রিলিজিয়াস মিনিং, কোনো কিছু নয়। ছবি ছবির মতনই থাকবে, কোনো মোরাল ভ্যালু ওখান থেকে বেরোবে না, ছবি ছবির মতন করে থাকা হবে। এই আর্ট ফর আর্টস সেক, আশা করি বোঝা গেল। তাহলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 12। তো এই প্রশ্নটা বলা রয়েছে যে, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপস ইজ ইনকনসিস্টেন্ট ইন টার্মস অফ সিমিলারিটি অফ দেয়ার লিটারেরি প্রোডাকশন? বিভিন্ন অথারের নাম দেওয়া রয়েছে এবং সেই সাথে সাথে তারা কোন ধরনের লিটারেরি প্রোডাকশনের সাথে যুক্ত ছিলেন, বা এরকম কিছু একটা বোঝাতে চেয়েছে। তো যেহেতু এর সঠিক উত্তর বা এর প্রশ্ন সম্পর্কে ওয়াকিবহাল না হওয়ার কারণে আমি প্রশ্নটার উত্তর আমার কাছে জানা নেই, বা এই আমি এটা ডিকোড করে উঠতে পারিনি যে বিভিন্ন অথারদেরকে কোন জনরার সাথে কানেক্টেড করে বা কানেক্টেড হয়ে এই প্রশ্নটা করা হয়েছে। তো যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে এটা জানাতে পারো। আমার এর উত্তরটা জানা নেই। যাচ্ছি কোশ্চেন নাম্বার 13। মার্ক দ্য অড ওয়ান আউট ফ্রম দ্য ফলোইং। তো এবার এইরকম অনেক ধরনের প্রশ্ন থাকে,
যেখানে বলা হয় যে তোমাদেরকে এখানে অড ওয়ান আউট মানে বের করতে হবে। দ্য লাইফ ডিভাইন, দ্য ফিউচার পোয়েট্রি, রেনেসাঁস ইন ইন্ডিয়া, অটোবায়োগ্রাফি অফ এ ইয়োগী। এবার তোমরা বলবে এখানে কি করে বুঝবো কি জিনিসটা কি, বা কিরকম করে অড ওয়ান বের করবো। অড ওয়ান বেরোবে এখান থেকে তোমরা যদি দ্য লাইফ ডিভাইনটা দেখো, তাহলে এক কথায় হয়তো মাথায় আসতে পারে যে এটা ঋষি অরবিন্দের লেখা একটা টেক্সট। ওকে, তাহলে আমরা এই গেস ওয়ার্কে যেতে পারি। ইন্ডিয়ান লিটারেচার থেকে দেওয়া, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার থেকে দেওয়া একটা প্রশ্ন। প্রথম ওয়ার্কসটা থেকে বোঝা যাচ্ছে শ্রী অরবিন্দের লেখা। দ্য রেনেসাস অফ ইন্ডিয়া, এটাও কিন্তু অরবিন্দের লেখা। তাহলে অপশান এ অ্যান্ড সি অরবিন্দের লেখা দেখছি। বাকি এই দুটো টেক্সট আমরা কিন্তু জানি না, হয়তো জানি না যে কার লেখা। তো এই যে অটোবায়োগ্রাফি অফ এ যোগী, এটা এটা যোগানন্দ মহারাজের লেখা। তো এইটা থেকে এই বইটা ওনার লেখা। বাকি দ্য ফিউচার পোয়েট্রিও কিন্তু অরবিন্দের লেখা। তাহলে আমরা ওই দিকটা থেকে যদি অড ওয়ান আউট, মানে অর্থাৎ সবগুলো টেক্সটই অরবিন্দের লেখা এক্সেপ্ট অটোবায়োগ্রাফি অফ এন যোগী। কোশ্চেন নাম্বার 14, to paint the court as truth will paint it and as birds will not, was the declared objective of। অর্থাৎ এই উপরের দেওয়া লাইনটি কোন লেখকের সাথে অ্যাসোসিয়েটেড? উইলিয়াম কুপার, জর্জ ক্র্যাব, মার্ক অ্যাকেনসাইড আর রবার্ট বার্নস? এটা সঠিক উত্তর হবে অপশন বি, জর্জ ক্র্যাব। গোয়িং টু কোশ্চেন নাম্বার 15, আইডেন্টিফাই দ্য রং কম্বিনেশন অফ অথার অ্যান্ড বুক। তো this is a kind of questions which you will face in exam. The author and there are many kind of works, so be prepared for it. তো এখানে দিয়েছে যেটা রং কম্বিনেশনগুলোকে, যেটা রং কম্বিনেশন রয়েছে ওটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, অপশন এ হোয়াইট টাইগার বলেছে রিটেন বাই হানিফ কুরেশি। অপশন বি ফর হুম দ্য বেল টলস রিটেন বাই আর্নেস্ট হ্যামিংওয়ে। অফ মাইস অ্যান্ড ম্যান জন স্টেইনব্যাক। দ্য ইনহেরিটেন্স অফ লস বাই কিরণ দেসাই। এবারে আমরা বুকার প্রাইজের একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। ওই ভিডিওতে তোমরা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে হোয়াইট টাইগারটা কার লেখা। বাকি ফর হুম দ্য বেল টলস এটা আর্নেস্ট হেমিংওয়ের লেখা, তাই এই অপশানটা তো ঠিকই আছে। দ্য ইনহেরিটেন্স অফ লস ওয়ান্স এগেইন বুকার প্রাইজ উইনার কিরণ দেসাই। এবং অফ মাইস অ্যান্ড ম্যান জন স্টেইনব্যাকের লেখা, এটাও ঠিক আছে কম্বিনেশন। অর্থাৎ রং কম্বিনেশন বের করতে বলেছে, মানে ভুলটাকে খুঁজে বের করতে হবে। তাহলে ভুলটা হচ্ছে গিয়ে হোয়াইট টাইগার। হোয়াইট টাইগার হানিফ কুরেশির লেখা নয়, ইটস রিটেন বাই অরবিন্দ আদিগা। অরবিন্দ আদিগার লেখা। কোশ্চেন নাম্বার 16, হুইচ নভেল ডিড টি.এস. এলিয়ট প্রেইজ ফর utilizing a new mythical method in place of old narrative method and demonstrates the use of ancient mythology in modernist fiction to think about making the modern world possible for art। তো টি এস এলিয়ট কোনো একটা নভেলের সম্পর্কে এরকম কিছু কথা বলেছেন, উক্তি করেছেন। কি না, এটা মিথিক্যাল মেথডে লেখা, কিন্তু ওল্ড ন্যারেটিভ স্টাইল যেটা ছিল ওইটাকে ফলো করে তিনি এটা ওল্ড ন্যারেটিভ, যেটা এনসিয়েন্ট মাইথোলজি, সেটাকে নিয়ে তিনি মিক্সড করে ওটা মডার্ন ফিকশনে তিনি নতুন করে মার্জ করে লিখেছেন। কোন নভেল? ভার্জিনিয়া উলফস দ্য ওয়েভস, জোসেফ কনরাডস হার্ট অফ ডার্কনেস, ই.এম. ফস্টার্স প্যাসেজ টু ইন্ডিয়া, আর অপশন ডি জেমস জয়েসেস ইউলিসিস? এইবারে এটা সঠিক উত্তর হবে জেমস জয়েসেস ইউলিসিস। জেমস জয়েসেসের ইউলিসিস থেকে অনেক প্রশ্ন কিন্তু আসে। এবার জেমস জয়েসের ইউলিসিসে আমরা লক্ষ্য করব যে ওখানে প্রোটাগনিস্ট যে রয়েছেন, অর্থাৎ অর্থাৎ ওখানকার যে মেইন হিরো, বা জেমস জয়েসেস ইউলিসিসটা, এটা কিন্তু একটা মিথিক্যাল স্টাইলে লেখা। আমরা ইউলিসিস শুনেছি, ইউলিসিসের স্টোরি যেটা গ্রিক মাইথোলজিতে রয়েছে। তো ওখানে আমরা দেখেছিলাম যে ইউলিসিস বলে যে যোদ্ধা যিনি রয়েছেন উনি যুদ্ধ করে ট্রয়ের যুদ্ধ শেষ হওয়ার পরে ফিরছেন, এবং ফিরতে ফিরতে প্রায় একটা দ্বীপে আটকে পড়বেন। প্রায় 10 থেকে 18 বছর সমুদ্র যাত্রা করার পরে তিনি ফিরে আসবেন।
তার নিজস্ব আইল্যান্ডে। তো এইটা ছিল মিথিক্যাল স্টোরি। এবার ওই মিথিক্যাল স্টোরিটাকে জেমস জয়েস তিনি তার নভেলে কি করলেন, তিনি এটাকে ওই ওই পুরোনো টেকনিকটা পুরোনো থাকলো, কিন্তু এখানকার ক্যারেক্টারগুলোকে তিনি পাল্টে দিলেন, স্টোরি লাইন পাল্টে দিলেন, হ্যাঁ, নামগুলোকে তিনি পাল্টে দিলেন, দিয়ে নতুন করে মডার্ন স্টাইলে, মডার্ন টেকনোলজি, মডার্ন মডার্ন প্লট দিয়ে ওই গল্পটাকে সাজালেন। তো ওইটাই হচ্ছে গিয়ে ওই ঘটনাটা নিয়েই এই বিখ্যাত নভেল লেখা, যেটাকে টি.এস. এলিয়ট এইভাবে প্রেইজ করেছেন, যে মিথিক্যাল মেথডে লেখা ওল্ড ন্যারেটিভ নিয়ে, কিন্তু সেটা আবার মডার্নিস্ট ফিকশন, মেকিং দ্য মডার্ন ওয়ার্ল্ড পসিবল ফর আর্ট। ওকে, বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 17। হাউ ডিড ওয়ান ক্রিটিক সাম আপ স্যামুয়েল বেকেটস ওয়েটিং ফর গোডো? তো একজন ক্রিটিক স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডোটাকে এক কথায় কি কোন কোনো ক্রিটিক, যাচ্ছি কোশ্চেন নাম্বার 17। হাউ ডিড ওয়ান ক্রিটিক সাম আপ স্যামুয়েল বেকেটস ওয়েটিং ফর গোডো? তো স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো একে কোনো ক্রিটিক এক কথায় কি হিসেবে সাম আপ করতে পারে? নাথিং হ্যাপেন্স টুয়াইস, পলিটিক্যাল কারেক্টনেস গন ম্যাড, কিচেন সিঙ্ক ড্রামা, বেটার দেন ক্যাটস। ওকে, কিচেন সিঙ্ক ড্রামা তো ডেফিনেটলি এটা হবে না, তাহলে আমরা অপশন সি কে এলিমিনেট করছি। বেটার দেন ক্যাটস, পলিটিক্যাল কারেক্টনেস গন ম্যাড, নাথিং হ্যাপেন্স টুয়াইস। এবার আমরা যদি ওয়েটিং ফর গোডো পড়ি, গ্র্যাজুয়েশনে তো আমরা নিশ্চয়ই পড়ে থাকবো, ওখানে দেখেছি নিশ্চয়ই যে নাথিংনেস, নাথিং হ্যাপেন্স টুয়াইস, নো বডি কামস, নো বডি গোজ, ইটস অফুল, এই ধরনের বিভিন্ন লাইন রয়েছে। তো আমরা এক কথায় বলতে পারি যে নাথিং হ্যাপেন্স টুয়াইস, তাই অপশান এইটাই সঠিক উত্তর হবে। যাচ্ছি কোশ্চেন নাম্বার 18। ব্রিং দ্য অড ওয়ান আউট, ডেনিস দ্য মেনিয়াক, ডেসপারেট ড্যান, লর্ড ভলডিমর্ট, ফ্যান্টাস্টিক ফোর। এই চারটের ভেতর থেকে তোমাদেরকে অড ওয়ান আউট, মানে কোনটা মিলছে না বের করতে হবে। আচ্ছা, লর্ড ভলডিমর্ট কোথাকার ক্যারেক্টার গো? লর্ড ভলডিমর্ট হচ্ছে হ্যারি পটারের ক্যারেক্টার, হ্যারি পটারের ক্যারেক্টার, ওখানকার মেইন ভিলেন। তো ড্যানিস দ্য মেনিয়াক, মেনাস অর ডেসপারেট ড্যান, ফ্যান্টাস্টিক ফোর, এই চারটা হচ্ছে গিয়ে আমেরিকান কমিক স্ট্রিপ। ওকে, কমিক সিরিজ রয়েছে সেইখানকার বিভিন্ন ধরনের স্টোরি নিয়ে এই তিনটে লেখা, কিন্তু লর্ড ভলডিমর্ট হচ্ছে হ্যারি পটারের একটা ক্যারেক্টার, এইটা হচ্ছে অড ওয়ান, তাই অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 19। এ, ইন দ্য ভেরি টেম্পল অফ ডিলাইট, veiled melancholy has her sober shrine. These lines are written by which romantic poet? তো এই লাইনটা বা এই ফেমাস লাইনটা যদি বলা যায়, কোন রোমান্টিক পোয়েটের কবিতাতে আমরা লক্ষ্য করে থাকব? স্যামুয়েল টেলর কোলরিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জন কিটস অর রবার্ট সাদি? তোমরা কি কেউ ওড টু সাইকি পড়ে থাকবে? ওড টু সাইকি, ওড টু সাইকি পড়ে থাকলেও এখানকার বিখ্যাত লাইন, এই লাইনটা যেটা জন কিটসের লেখা, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20। দ্য ফার্স্ট অপেরা হাউস ইন লন্ডন এস্টাবলিশড ইন 1705, অর্থাৎ 1705 সালে লন্ডনে ফর দ্য ফার্স্ট টাইম অপেরা হাউস এস্টাবলিশ হয়েছিল, যেটাকে আমরা কি নামে বলি জানা আছে? অপশন এ দ্য প্যালেস, বি থিয়েটার, দ্য হে মার্কেট or Palladistemia. Is option C will be the right answer, the Haymarket. যাচ্ছি কোশ্চেন নাম্বার 21। হোয়াট আর দ্য ফোর ল্যাঙ্গুয়েজ স্কিল? অর্থাৎ ল্যাঙ্গুয়েজ একটা লার্নিং স্কিল হবে, তো যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদেরকে কিন্তু মেন চারটে টেকনিক ইউজ করতে হয়। সেই চারটে টেকনিক কি কি জানা আছে? আচ্ছা, লিসনিং, থিঙ্কিং, ডিসাইডিং, স্পিকিং, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, স্পিকিং, রাইটিং, রিডিং, আন্ডারস্ট্যান্ডিং, স্পিচ, কম্প্রিহেন্ডিং, ইন্টারেক্টিং, রিডিং। অর্থাৎ তোমাদের কি কি জানা আছে উত্তরটা? উত্তরটা হবে অপশন বি, কি লিসনিং মানে শোনা, স্পিকিং মানে বলা, রিডিং মানে পড়া,
রাইটিং মানে লিখতে পারা, অর্থাৎ LSRW। এই টেকনিকটা ইউজ করে তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ, নিউ ল্যাঙ্গুয়েজ লার্ন করতে পারবে। তাহলে ধরো তোমরা এখন ইংরেজিতে এন্ট্রান্স দিচ্ছ, এমএ করছো। ইন জেনারেল এমএ করছো মানে, মাস্টার্স করছো মানে ইংরেজিটা ইংরেজিটা তোমাদের এখন কিছুটা হলেও একটা বলা দরকার। তো একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছো তোমরা। এছাড়াও হয়তো তোমরা মনে করলে আমরা জার্মান শিখবো, স্প্যানিশ শিখবো। তাহলে কি করতে হবে তোমাদেরকে, কোন কোন টেকনিক ইউজ করলে তোমরা খুব ইজিলি এটা শিখতে পারবে? প্রথমে লিসনিং, খুব মন দিয়ে শুনতে হবে যে কোনো নতুন ল্যাঙ্গুয়েজ। সাপোজ এটা এনি কাইন্ড অফ পডকাস্ট, বিবিসি পডকাস্ট, অর যে কোনো ধরনের কোনো টিভি শোজ ফার্স্টে শুনলে। স্পিকিং, দেন একটু বলার চেষ্টা করো, ছোট ছোট সেন্টেন্স, ছোট ছোট সেন্টেন্সকে বলতে হবে। দেন তারপরে আসে রিডিং, অর্থাৎ পরের টেকনিক হচ্ছে পড়তে হবে। ওই ল্যাঙ্গুয়েজে লেখা কোনো বই, ছোটদের লেখা, ছোটদের জন্য কোনো বই, ওইগুলো পড়তে হবে। দেন রাইটিং, এবং সবশেষে লিখতে হবে। এইভাবে এই 4টি টেকনিক ইউজ করেই আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ লার্ন করতে পারি। বোঝা গেছে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। গোয়িং টু কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোইং novelists best represents the mid-Victorian period's contentment with the burgeoning economic prosperity and decreased resentiveness over social and political change? অর্থাৎ মিড ভিক্টোরিয়ান পিরিয়ডের পরিপ্রেক্ষিতে কোন নভেলিস্ট তিনি তার লেখাতে বিভিন্ন বুর্জোইশ ক্লাস, অর্থাৎ যে সমস্ত উচ্চ সম্প্রদায়ের, অভিজাত সম্প্রদায় যারা ছিল, তাদের ইকোনমিক প্রসপারিটি, অর্থাৎ তাদের যে আর্থিক বৃদ্ধি, তাদের যে টাকা পয়সার উন্নতি, বা সেই সময় যে সোশ্যাল পলিটিক্যাল চেঞ্জ যেগুলো ঘটছিল, কোন নভেলিস্টের লেখায় আমরা এটা দেখতে পাচ্ছিলাম? অ্যান্থনি ট্রলপ, চার্লস ডিকেন্স, জন রাস্কিন, অস্কার ওয়াইল্ড। এটা সঠিক উত্তর হবে চার্লস ডিকেন্স। গোয়িং টু কোশ্চেন নাম্বার 23, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ হাই মডার্নিজম ইন দ্য নভেল? অর্থাৎ এই 4টে অপশনের মধ্যে কোনটা মডার্নিজম, অর্থাৎ হাই মডার্নিজম যে নভেল থাকতো ওইটার সাথে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ যুক্ত নয়? ফ্রি ইনডিরেক্ট স্টাইল, ইরজলিউট ওপেন এন্ডিং, দ্য মিথিক্যাল মেথড, অর ন্যারেটিভ রিয়েলিজম? অর্থাৎ ফ্রি ইনডিরেক্ট স্টাইল আমরা মডার্ন এজে এসে দেখতে পাচ্ছি যে ওই সময় বিভিন্ন ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে, যার ইম্প্যাক্ট বিভিন্ন নভেলে, বিভিন্ন ড্রামাতে পড়ছে। ড্রামাগুলো ফ্র্যাগমেন্টেড, নভেলগুলো ফ্র্যাগমেন্টেড, ওপেন এন্ডেড, ঠিকঠাক করে এন্ডই হয়নি। হ্যাঁ, মাল্টিপল লেয়ার্স অফ মিনিং। এছাড়াও তোমরা যদি ফ্রেজ লেফটেন্যান্টস ওমেন পড়ে থাকো তাহলে দেখবে যে ওখানে শেষটাই এমনভাবে হচ্ছে যে তার মাল্টিপল পসিবিলিটি থেকে যাচ্ছে এন্ড হওয়ার ওটা। তো এইটা হিসেবে তো এখানে যেরকম, তাহলে ওটা এক ধরনের টেকনিক এগুলো। তাহলে ফ্রি ইনডিরেক্ট স্টাইল, ইরজলিউট ওপেন এন্ডিং, মানে ওটা শেষই হচ্ছে না, ওপেন এন্ডিং থেকে যাচ্ছে। মানে তুমি তোমার মতো করে ইন্টারপ্রেট করতে পারে। বিভিন্ন অথার, বিভিন্ন বিভিন্ন যারা রিডার আছে তারা বিভিন্ন রকমভাবে নিজেদের মতন করে আম, ওর এন্ডিংটা নিজের মতন করে বুঝতে পারবে। দ্য মিথিক্যাল মেথড, আমরা যে বললাম ইউলিসিসে, ওখানে একটা মিথিক্যাল মেথড ইউজ হচ্ছে, মিথিক্যাল টেকনিক ইউজ হচ্ছে। লাভ সং অফ জি অ্যালফ্রেড প্রুফকে বিভিন্ন মিথিক্যাল টেকনিক ইউজ হচ্ছে। তো এই তিনটে আমরা কিন্তু মডার্নিজম, হাই মডার্নিজম যে তখন চলছিল ওইখানকার নভেলে এইগুলোকে দেখতে পেয়েছি। বাট ন্যারেটিভ রিয়েলিজম, অপশন ডি, এই যে ন্যারেটিভ রিয়েলিজমটা, ওইটা আমরা, অর্থাৎ এইটা অ্যাসোসিয়েটেড ছিল না হাই মডার্নিজমের সাথে, হাই মডার্নিজম নভেলের সাথে। ওকে, বোঝা গেছে? যাচ্ছি কোশ্চেন নাম্বার 24, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। আচ্ছা, সি নেভার টোল্ড হার লাভ বাট লেট কনসিলমেন্ট লাইক আ uh, warm-eyed, but feet on her damask cheek she pinned in thought, and with a green and yellow melancholy, she sat like patience on a monument, smelling at grief. Was not this love indeed? তো এই টেক্সট এইরকম একটা তোমাদেরকে এখানে প্যাসেজ দিয়েছে, ওই প্যাসেজ থেকে
প্রশ্নটা কি দিয়েছে, লাইন 2 and 5, অর্থাৎ লাইন 2 and 5 এইখান থেকে 5 কন্টেন্টস এক্সাম্পল অফ, অর্থাৎ আমাদের এই দুটো লাইন আমরা দেখি, এই দুটো লাইনে কোন কোন ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে আমরা লক্ষ্য করব। টুতে বলেছে, বাট লেট কনসিলমেন্ট লাইক আ ওয়ার্ম আর সি স্যাট লাইক পেশেন্টস অন আ মনুমেন্ট। ওরে বাবা, এটা তো খুবই সোজা উত্তর। লাইক ইউজ হয়েছে মানে আমরা এক কথায় ধরে নিতে পারি এটা এলিউশন তো হবে না, মেটাফোরও হয় না, সিমিলির এক্সাম্পল। অ্যালিটারেশন 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 এল এল আছে, বাট লাইকই আমরা ধরে নিই। তাই 2 and 5-এ অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার, এক্সাম্পল অফ সিমিলি। ওকে, তাহলে বোঝা গেল। আচ্ছা, বিভিন্ন ফিগার অফ স্পিচ তো পরীক্ষায় এসে থাকে, তো আমরা ওই ফিগার অফ স্পিচের একটা প্লেলিস্ট তৈরি করেছি, তোমরা ওই প্লেলিস্ট থেকে বিভিন্ন ভিডিওগুলো দেখতে পারো, যেগুলোতে আমরা বিভিন্ন উদাহরণ এবং উইথ ডেলি লেমেন এক্সাম্পল দিয়ে আমরা উদাহরণগুলো বোঝানোর চেষ্টা করেছি তোমাদের। একদম চারপাশের জিনিস নিয়ে বিভিন্ন গান থেকে কি করে বিভিন্ন ফিগার অফ স্পিচ রয়েছে, তো তোমরা ওই ভিডিও প্লেলিস্টটা কিন্তু দেখতে পারো, যেটা আই থিঙ্ক পড়ার বাইরে বেরিয়ে গিয়ে একটু অন্য ধরনের আলাদা টেস্টের ভিডিও, কিন্তু পড়ার মতনই। আশা করি তোমাদের ভালো লাগবে। ওই ফিগার অফ স্পিচের প্লেলিস্টটা তোমরা ফলো করতে পারো। যাচ্ছি কোশ্চেন নাম্বার 25। সি টট ইংলিশ ইন এ কলেজ ইন কলকাতা, অর্থাৎ কলকাতার একটা কলেজে কেউ একজন পড়াতেন, তিনি একজন মহিলা। সি রোড ফিকশন ইন বেঙ্গলি, যিনি বাংলাতে উপন্যাস লিখতেন। সি রিসিভ দ্য রমন ম্যাগসেস, যিনি রমন ম্যাগসেস সাহিত্য একাডেমি, ভারতীয় জ্ঞানপীঠ অ্যান্ড পদ্মভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। হুইচ সি, তিনি কে? মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, অনিতা দেশাই, মৈত্রেয়ী দেবী। এটা সঠিক উত্তর হবে মহাশ্বেতা দেবী। এই যে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, এটা কিন্তু জার্নালিজমের জন্য দেওয়া হয়ে থাকে। সাহিত্য একাডেমি তো তোমরা সকলেই জানো, আমরা অলরেডি একটা প্লেলিস্টে ভিডিও দিয়েছি সাহিত্য একাডেমির, ওটা এইখানেই অ্যাভেলেবেল রয়েছে। সাহিত্য একাডেমি বিভিন্ন ধরনের নোবেল প্রাইজ, বুকার প্রাইজ, এইসব কোন কোন অথাররা এগুলো পেয়েছেন, এইসব কোশ্চেনও পরীক্ষায় আসে। তোমরা পরীক্ষার আগে ভালো করে ওটা দেখে নিতে পারো। আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 26। আ ম্যাকিয়াভেলিয়ান ভিলেন ইজ দ্য প্রোটাগনিস্ট অফ, অর্থাৎ ম্যাকিয়াভেলিয়ান ভিলেন কোন ড্রামার প্রোটাগনিস্ট, মেন হিরো? এই যে ম্যাকিয়াভেলিয়ান ভিলেন, এটা এই জিনিসটা কি না, ম্যাকিয়াভেলিয়ান বলতে বোঝায় একটু বারবারিক, বারবারিক মানে বন্য, কিন্তু আবার প্রোটাগনিস্ট হিরো, বন্য মানে খুব যোদ্ধা, বড় যোদ্ধা, বারবারিক। হ্যাঁ, তো এইরকম ক্যারেক্টারকে সাধারণত ম্যাকিয়াভেলিয়ান বলা হয়। তো ডক্টর ফাস্টাস, ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফাস্টাস, ট্যাম্বারলিন দ্য গ্রেট, জু অফ মাল্টা আর এডওয়ার্ড দ্য সেকেন্ড। আমরা কিন্তু এই ম্যাকিয়াভেলিয়ান হিরো একে দেখতে পেয়েছি ক্রিস্টোফার মার্লোর লেখা দ্য জু অফ মাল্টাতে। Question C is option C is the right answer. Going to question number 27. Which period in English history is called British Interregnum? ব্রিটিশ ইন্ট্রেগনাম বলতে কোন পিরিয়ডটাকে আমরা বোঝাচ্ছি? দেখো, এখানে কিন্তু ডিরেক্ট একদম সোশ্যাল হিস্ট্রি থেকে প্রশ্নটা দিয়েছে, যে রেস্টোরেশন এজ, রোমান্টিক এজ, এছাড়া অগাস্টান এজ, পিউরিটান এজ, ব্রিটিশ ইন্ট্রেগনাম অর্থাৎ সিভিল ওয়ার, যে এজটা, যে পোর্শনটা সিভিল ওয়ার হয়েছিল যখন, ওইখান থেকেও প্রশ্ন কিন্তু আসে। তাই এমনি এজ ওয়াইজ ধরে পড়াটা কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পেরেছো। হয়তো পরের বারে পরীক্ষায় প্রশ্ন দিল, দ্য টাইম স্প্যান অফ ভিক্টোরিয়ান এজ ইজ ড্যাশ টু ড্যাশ, অর্থাৎ কত সাল থেকে কত সাল পর্যন্ত ভিক্টোরিয়ান এজ চলছিল। তাহলে উত্তর হবে 1837 to 1901। সিমিলারলি এখানে বলতে হবে ব্রিটিশ ইন্ট্রেগনাম। তো ব্রিটিশ ইন্ট্রেগনামটা কি? ব্রিটিশ ইন্ট্রেগনাম হচ্ছে গিয়ে ইংল্যান্ডে তো মোনার্কি প্রথা চলে আসছিল, তো 1649 1649-এ চার্লস দ্য ফার্স্ট, মনে রাখবে, চার্লস দ্য ফার্স্ট তাকে সরিয়ে দিয়ে ইংল্যান্ডের রাজা হয়েছিলেন। চার্লস দ্য ফার্স্ট কিন্তু রাজা, তাকে সরিয়ে দিয়ে তখনকার সময় পার্লামেন্ট থেকে অলিভার ক্রমওয়েল বলে একজন নেতা ছিলেন, উনি 11 বছর
49 সাথে 11 যোগ করো, দিলে দেখবে 60 হচ্ছে। ফর 11 ইয়ার্স তিনি রুল করেছিলেন। অর্থাৎ যে মোনার্কি সিস্টেম যেটা চলে আসছিল, ওইটা 11 বছরের জন্য ইংল্যান্ড থেকে বন্ধ হয়ে গেছিল। তখন রাজ করছিলেন অলিভার ক্রমওয়েল। অলিভার ক্রমওয়েল 11 বছর রাজত্ব করেছে। ওই 11 বছর কোনো রাজত্ব ছিল না, কোনো রাজা ছিল না ইংল্যান্ডের গাদ্দিতে। তখন রাজ করেছিলেন অলিভার ক্রমওয়েল বলে একজন নেতা এবং তার যে সভাসদ যারা ছিল তারা। বোঝা গেছে? এরপর 1660-তে চার্লস দ্য সেকেন্ড, অর্থাৎ চার্লস দ্য ফার্স্টের ছেলে প্রথম, সে ফিরে আসছে আবার ইংল্যান্ডের রাজা হয়ে। তো ওই এজটাকে আমরা বলছি রেস্টোরেশন এজ। তাহলে আশা করি বোঝা গেল স্টোরিটা। চার্লস দ্য ফার্স্ট 1649-এ রাজা ছিলেন। তখন ইংল্যান্ডে সিভিল ওয়ার হলো। সিভিল ওয়ারটা কেমন হয়েছিল? সিভিল ওয়ারটা হয়েছিল, এই যে অলিভার ক্রমওয়েল বললাম না, নেতা, ওনার সাথে রাজা চার্লস দ্য ফার্স্টের যে লোকজন ছিল ওদের মধ্যে একটা সিভিল ওয়ার হয়েছিল, লড়াই হয়েছিল। ওই লড়াইটা হওয়ার পর অলিভার ক্রমওয়েল জিতে গেলেন, তিনি রাজা হলেন এবং সেখান থেকে 11 বছর তিনি শাসন করলেন। ইংল্যান্ডে কোনো রাজা ছিল না। অলিভার ক্রমওয়েল 1660 সালে যখন চার্লস দ্য সেকেন্ড পুনরায় আবার ফিরে এলো তার বাবার সিংহাসন দখল করার জন্য, তাকে আমরা রেস্টোরেশন বলছি। এবং অলিভার ক্রমওয়েলকে মেরে ফেলা হলো। 11 বছর যে রাজা ছিল না, সেইটা পুনরায় আবার নতুন করে রাজার শাসন শুরু হলো ইংল্যান্ডে। এইটা ছিল, এই যে ফেজটা 11 বছরের ফেজ, এটাকে বলা হয় ব্রিটিশ ইন্ট্রিগনাম। ওকে, বোঝা গেছে? আচ্ছা, একটা ইনফরমেশন তোমাদেরকে বলে রাখি যে এই সময় কিন্তু 1642, অর্থাৎ আহ, এই যে আম, তোমার সিভিল ওয়ার যে হয়েছিল 1642-তে, তারপরে 1649 থেকে 1660, 11 ইয়ার্স ইংল্যান্ডে পুরোপুরিভাবে যে ড্রামা, ওটা কিন্তু ব্যান ছিল। রিমেম্বার ইট, ইংল্যান্ডে যত ড্রামা, সব ড্রামা লেখা বন্ধ ছিল। ওই জন্য ওই ফেজে তুমি কোনো ড্রামাটিস্টকে দেখতে পাবে না। ওকে, যাচ্ছি। কোশ্চেন নাম্বার 28, আইডেন্টিফাই দ্য পোয়েট হু ফাউন্ডেড রাইটার্স ওয়ার্কশপ ইন দ্য 1950s। অর্থাৎ 1950-এর দশকে রাইটার্স ওয়ার্কশপ কোন কবি প্রথম এস্টাবলিশ করেছিলেন? নিজি মিজিকেল, পি লাল বা পুরুষোত্তম লাল, কমলা দাস, আর পার্থসারথী? ইয়েস, দ্য রাইট অ্যান্সার উইল বি পি লাল, অর্থাৎ পুরুষোত্তম লাল। ওকে, গোয়িং টু কোশ্চেন নাম্বার 29, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্প্যানিশ আর্মাডা? এনাদের মধ্যে কারা স্প্যানিশ আর্মাডার সাথে যুক্ত ছিল? এটাও একটা সোশ্যাল হিস্ট্রি থেকে কোশ্চেন, যেটা এলিজাবেথের এজ আমরা যদি পড়তে যাই তখন আমরা লক্ষ্য করব ইংল্যান্ডে ভিক্টোরিয়ান ইংল্যান্ডে কুইন এলিজাবেথ যখন কুইন হয়েছিলেন, তো ইংল্যান্ডের যে সমস্ত, তখন তো পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থা চলছিল বা এখনো চলছে, ওই সময় অনেকেই মেনে নিতে পারেনি যে একজন মহিলা কি করে কুইন হতে পারে ইংল্যান্ডের সিংহাসনে। তো তখন ওই সময় রানী হওয়ার পর কুইন এলিজাবেথকে বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল। এদিক সেদিক থেকে বিভিন্ন আউটার ফোর্স যারা ছিল, অন্যান্য জায়গা, ফ্রান্স, আহ, সেরকম ফ্রান্স ছিল, বা ইংল্যান্ডের পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো ছিল, ওখান থেকে ইটালি, রোম, ওইগুলো থেকে ওই সময় অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকতো। তো তখন ইংল্যান্ডে যখন কুইন এলিজাবেথ তিনি এলেন, তিনি রানী হিসেবে এলেন, তখন স্প্যানিশ মানে স্পেন থেকে স্প্যানিশ আর্মাডা তারা একবার অ্যাটাক করেছিল। তো সেই অ্যাটাকটা, এদের মধ্যে কারা ওই দলের সাথে যুক্ত ছিলেন? ওকে, উত্তরটা কি হবে? স্যার টমাস রো, ফ্রান্সিস ডার্ক, রিচার্ড হ্যাকলিউড আর ক্রিস্টোফার মার্লো। আচ্ছা, ক্রিস্টোফার মার্লো তো হবেন না। রিচার্ড হ্যাকলিউড তখনকার, অর্থাৎ এলিজাবেথ নিজের একজন এসেইস্ট, টমাস রো একজন এসেইস্ট, তো ফ্রান্সিস ড্রেক ইনিই হবেন সঠিক উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, কোশ্চেন নাম্বার 30-তে বলা রয়েছে অ্যারেঞ্জ দ্য আর্ট হিস্ট্রি পিরিয়ডস ইন কারেক্ট সিকোয়েন্স। অর্থাৎ এটা কিছুগুলো আর্ট হিস্ট্রি, অর্থাৎ তাদের কিছু পিরিয়ডস পরপর দেওয়া রয়েছে,
ওইগুলো আমাদেরকে কারেক্ট সিকোয়েন্সে সাজাতে হবে। তো কি কি আছে আগে দেখে নিই। রেনেসাঁস, ম্যানারিজম, বারক, মেডিয়েভাল, মেডিয়েভাল ম্যানারিজম, রেনেসাঁস, বারক, মেডিয়েভাল রেনেসাঁস বারক ম্যানারিজম, মেডিয়েভাল রেনেসাঁস ম্যানারিজম বারক। তো এইটার সঠিক উত্তর হবে অপশন সি, মেডিয়েভাল। প্রথমে মেডিয়েভাল এজ এসেছিল, তারপর রেনেসাঁস, দেন বারক একটা আর্ট টেকনিক, অ্যান্ড দেন ম্যানারিজম। So option C will be the right answer. That's it. Question number 31. Which of the following is was originally the Irish Literary Theatre? তো আইরিশ লিটারেরি থিয়েটার্স বলতে আমরা প্রকৃতপক্ষে কাকে বোঝাচ্ছি? দ্য আইরিশ ন্যাশনাল থিয়েটার, দ্য গ্লোব থিয়েটার, দ্য অ্যাবি থিয়েটার, অর বোথ এ অ্যান্ড সি? বোথ এ অ্যান্ড সি। আচ্ছা, তো এই যে আইরিশ লিটারেরি থিয়েটার, এইটার সম্পর্কে তোমাদেরকে একটা আমি ছোট্ট ডিসক্রিপশন দিয়ে দিই। আয়ারল্যান্ড একসময় ইংল্যান্ডের অধীনে ছিল, আমরা এটা সকলেই জানি। বা যে আইরিশ পিপল যারা ছিল, তারা একসময় আয়ারল্যান্ডের তারা কি করলো, তারা একসময় ইংল্যান্ড, তারা তাদের নিজের যে হিস্ট্রি, সেগুলোর দিক থেকে তারা তাদের যে পুরনো মাইথোলজিক্যাল বিভিন্ন ঘটনা রয়েছে, বিভিন্ন ন্যারেটিভ রয়েছে, বিভিন্ন মিথ রয়েছে, তারা তাদের লেখাতে, তো বিভিন্ন আইরিশ পোয়েট যারা ছিল, তারা তাদের বিভিন্ন লেখাতে ওই বিভিন্ন পুরনো মিথোলজি, প্লট, স্টোরি, এইগুলোকে রিভাইভ করার চেষ্টা করলো। সেরকম কয়েকজন অথার কারা? ডব্লিউ বি ইয়েটস, লেডি গ্রেগরি, এইরকম কিছুজন অথার ছিলেন যারা এই কাজটা করেছিলেন। অর্থাৎ তারা সেই সময় অনেক ড্রামা লিখেছিলেন। তো সেই ড্রামাতে আমরা পুরনো পুরনো আইরিশ লিটারেরি মুভমেন্ট যেগুলো হয়েছিল, পুরনো সেই সমস্ত স্টোরিকে ফলো করে তারা বিভিন্ন ড্রামা লিখলেন। তো এই ড্রামাটা প্রেজেন্ট করার জন্য একটা তো স্টেজ দরকার। সেই স্টেজটা তারা তখন নাম দিলেন আইরিশ লিটারেরি থিয়েটার। তো এই থিয়েটার, ওটা ন্যাশনাল থিয়েটার হিসেবে পরিচিত এবং অ্যাবি থিয়েটার হিসেবে পরিচিত। তাই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি এটা বোঝা গেল। এই আইরিশ অ্যাবি থিয়েটারের সাথে কারা কারা যুক্ত, অনেক সময় প্রশ্ন আসে, যেটা তোমরা যদি কোনো লিটারেরি টার্মসের বই পড়ো তাহলে ওখানেই পেয়ে যাবে কারা কারা অ্যাসোসিয়েটেড রয়েছে। কোশ্চেন নাম্বার 32, রিকার্ড এলসিফার নেপটালি রাইস ইজ বেটার নোন অ্যাজ। অর্থাৎ এখানে একজন অথারের রিয়েল নাম দেওয়া রয়েছে, যাকে আমরা কি হিসেবে চিনি? পাবলো নেরুদা, জিমি স্যান্টিগো ব্যাক্কা, অরল্যান্ডো রিকার্ডো মেনাস, জ্যাক আগুরাস। আচ্ছা, তোমাদের জন্য একটা ক্লু দিতে পারি আমি। টুনাইট আই ক্যান রাইট, এই পোয়েমটা কিন্তু ওনারই লেখা। উনি কে? নান আদার দেন পাবলো নেরুদা। তাই অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পাবলো নেরুদাকে আমরা যে নামে চিনি, তার রিয়েল নাম হচ্ছে এইটা, যে রিকার্ড এলসিফার নেপথালি রাইস। ওকে, গোয়িং টু কোশ্চেন নাম্বার 33। আচ্ছা, এটা একটা প্যাসেজ এবং তার অ্যান্সার প্যাসেজ দিয়েছে এবং সেটার অ্যান্সার তোমাদেরকে করতে হবে। তোমরা এটা পড়ে নিও এবং এর উত্তরটা, আচ্ছা এর উত্তরটা আমি তোমাদেরকে কমেন্টে জানিয়ে দেবো। ওকে, গোয়িং টু কোশ্চেন নাম্বার 34। হু অ্যামং দ্য ফলোয়িং ক্যারিকেচার সেলি অ্যাজ মিস্টার সাইথ্রফ? তো তোমরা যদি আগের এন্ট্রান্সের কোশ্চেন পেপারটা করে থাকো ক্লাস, তাহলে দেখবে আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে বলেছিলাম যে ওই সময় বিভিন্ন পোয়েটস ছিলেন যারা নিজেদেরকে লেখার মাধ্যমে খোঁচা দিতেন, খোঁচা দিতেন। তো এই প্রশ্নটা এটা আবার রিপিট হয়েছে। তো এই রিপিটে ওই খোঁচাটা নিশ্চয়ই তোমরা যদি ক্লাস করে থাকো তাহলে বুঝতে পারবে আমি বলেছিলাম। তো এখানে বলেছে যে সেলিকে মিস্টার সাইথ্রপ বলে কে খোঁচা দিয়েছিলেন? জন গ্যালেট, টমাস লাপিকক, চার্লস লিভার, মাইকেল স্কট। টমাস লাপিকক, তিনি খোঁচা দিয়েছিলেন সেলিকে মিস্টার সাইথ্রপ বলে। সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এবং তিনি তার নাইট মেয়ার অ্যাবে বলে একটা টেক্সট লিখেছিলেন,
আহ, যেটা জেন অস্টিনের নর্দাঙ্গার অ্যাবি বলে একটা নভেল ছিল, সেটাকে মক করে লেখা নাইটমেয়ার অ্যাবে। তো মানে জেন অস্টিন লিখেছিলেন নর্দাঙ্গার অ্যাবে। তিনি তার এটা একটা বিখ্যাত নভেল লিখেছিলেন। তো এটাকে খুঁচুনি দেওয়ার জন্য টমাস লাভ পিকক লিখলেন নাইটমেয়ার অ্যাবে। নাইটমেয়ার অ্যাবে বলে একটা টেক্সট লিখেছিলেন ওই সময়। তো এই নাইটমেয়ার অ্যাবেতে তিনি সেলিকে আবার খোঁচা দিলেন। কি বলে? মিস্টার সাইথ্রপ বলে একটা ক্যারেক্টার তৈরি করলেন, যেটা সেলির আদলে তিনি তৈরি করেছিলেন। বোঝা গেছে? তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং ইজ সিকুয়েল টু দ্য রেইনবো? দ্য রেইনবো কার লেখা? দ্য রেইনবো হচ্ছে ডি.এইচ. লরেন্সের লেখা। তো বলেছে ডি.এইচ. লরেন্সের লেখা এই যে দ্য রেইনবো, এটা কার সিকুয়েল? দ্য প্লিউমড সার্পেন্ট, কাঙ্গারু, ওমেন ইন লাভ, লেডি চ্যাটারলেস লাভার। এটার সঠিক উত্তর হবে অপশন সি, ওমেন ইন লাভ। ওকে, তোমরা ডি.এইচ. লরেন্সের যে ওয়ার্কসগুলো আছে ওইগুলো একটু ভালো করে দেখে নিও উইথ ক্রোনোলজি, পরপর ক্রোনোলজিক্যালি প্রশ্ন আছে। গোয়িং টু কোশ্চেন নাম্বার 36, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ডিড নামদেব দাসাল অরিজিনালি রাইট? অর্থাৎ নামদেব দাসাল একজন দলিত রাইটার, ইনি কোন ভাষায় লেখালেখি করতেন? সিন্ধি ভাষায়, মারাঠি ভাষায়, গুজরাটি ভাষায় আর ওড়িয়া ভাষায়? দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, মারাঠি ভাষায়। তো যাচ্ছি কোশ্চেন নাম্বার 37। এখানেও তেমনি একটা প্রশ্ন দেওয়া রয়েছে। তো এখানে বিভিন্ন থিওরিস্ট এবং তাদের কে সাজানো রয়েছে। তো এটারও উত্তর আমার ঠিক জানা নেই। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে জানিও, বা আমি এই দুটো প্রশ্ন বা এই তিনটে প্রশ্ন যেগুলোর উত্তর যদি আমি পাই তাহলে তোমাদেরকে কমেন্টে পিন করে দেবো, তোমরা ওখান থেকে ওটা চেক করে নিতে পারো। গোয়িং টু কোশ্চেন নাম্বার 38, আ নিউ ইংলিশ ডিকশনারি অন হিস্টোরিক্যাল প্রিন্সিপালস is known is now known as the Cambridge Advanced Learners Dictionary, the Webster's New World Dictionary of the American Language, the Oxford Dictionary, or the Imperial Dictionary of the English Language. The right answer will be option C, the Oxford Dictionary. Question number 39, select the pair, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের থিওরি এবং তাদের অথারদের নাম রয়েছে, that best expresses the relationship similar to that expressed in the example given here. তো কোন থিওরির সাথে বা কোন লিটারেরি টেকনিকের সাথে কোন অথার যুক্ত সেটা আমাদেরকে ঠিক করে বলতে হবে। যেমন এম্পেরিসিজমের সাথে জন লক যুক্ত, এরকম একটা উদাহরণ দেওয়া রয়েছে, আমাদেরকে সঠিক এটা বলতে হবে। মেটা ন্যারেটিভ, জিন ফ্রান্সিসকো লিওটার্ড, স্ট্রাকচারালিজম, মিশেল ফুকো, সেমিওটিক্স, ফ্রেডরিক জেমসন, সাবঅল্টার্ন, লুইস আলথুসার। তো তোমাদের থিওরি থেকে খুব কঠিন সেরকম কোনো প্রশ্ন আসে না। এইভাবেই প্রশ্ন দেয় যে কোন পার্টিকুলার থিওরির সাথে কোন ক্রিটিক্স যুক্ত রয়েছেন। তো এইভাবেই তোমাদের ওয়ান লাইনার প্রশ্ন আসে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেমিওটিক্স, ফ্রেডরিক জেমসন কিন্তু সেমিওটিক্সের সাথে যুক্ত নন, তিনি যুক্ত আছেন মার্কসিজমের সাথে, তিনি যুক্ত ছিলেন মার্কসিজম। মিশেল ফুকো, মিশেল ফুকো ছিলেন মিশেল ফুকো আহ, মিশেল ফুকো কিন্তু স্ট্রাকচারালিজমের সাথে যুক্ত নন। মিশেল ফুকো যুক্ত ছিলেন পোস্ট স্ট্রাকচারালিজমের সাথে। লুইস আলথুসার সিমিলারলি মার্কসিজমের সাথে যুক্ত ছিলেন, বা সাবঅল্টার্নের সাথে লুইস আলথুসার যুক্ত নন, সাবঅল্টার্নের সাথে স্পিভাক যুক্ত। তো বাট এই যে মেটা ন্যারেটিভ, পোস্ট মডার্ন টেকনিক, মেটা ন্যারেটিভের সাথে জিন ফ্রান্সিসকো লিওটার যুক্ত, তাই অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এই পেয়ারটাই ম্যাচ হচ্ছে, বাকিগুলো কিন্তু ম্যাচ করছে না। গোয়িং টু কোশ্চেন নাম্বার 40, হোয়ার ইজ দ্য লাইন মিস্টার ক্রুজ হি ডেড?
টেকেন ফ্রম। তো মিস্টার ক্রুজ হি ডেড, এই যে একটা লাইন, এটা আমরা কোন নভেল পড়লে পাবো? চিনোয়া আচিবিস নো লঙ্গার অ্যাডিস, চিনোয়া আচিবিস থিংস ফল অ্যাপার্ট, জোসেফ কর্নার্স লর্ড জিম, আর জোসেফ কর্নার্স হার্ট অফ ডার্কনেস। তোমরা নিশ্চয়ই থিংস ফল অ্যাপার্ট পড়ে থাকবে, তোমাদের ইউজির সেমিস্টারের এতে ছিল, বা হার্ট অফ ডার্কনেস পড়ে থাকবে। হার্ট অফ ডার্কনেস পড়ে থাকলে কিন্তু দেখতে পাবে এই লাইনটা কিন্তু ওখান থেকেই নেওয়া, মিস্টার ক্রুজ হি ডেড বলে একটা কথা এরকম বলা রয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 41। তোমরা যদি কেউ টিএস এলিয়টের ওয়েস্টল্যান্ড পড়ো না, ওয়েস্টল্যান্ডের শুরুতে এইরকম একটা লাইন দিয়ে টিএস এলিয়ট শুরু করছেন, মিস্টার ক্রুজ হি ডেড, আ পেনি ফর দ্য ওল্ড গাই, এরকম বলে একটা লাইন আছে। এইভাবে ওয়েস্টল্যান্ড স্টার্ট হচ্ছে। ওখান থেকেও কিন্তু মাঝে মধ্যে আমরা যদি পরে কখনো কোনো কোশ্চেন করি, আমরা এইরকম প্রশ্ন কিন্তু মাস্ট পাবো। তখন আমি তোমাদেরকে এটা বলবো যে এরকম কোশ্চেন প্র্যাকটিস করলে কিভাবে আমরা বিভিন্ন কোশ্চেনের মধ্যে ঘোরাফেরা করতে পারি, বা কিভাবে আমাদের মনের মধ্যে এরকম ফ্যাকচুয়াল ডেটাগুলো ঘুরতে থাকে। যে ধরো এটা বলতে বলতে হঠাৎ আমার মাথায় এলো এটা, যে ওয়েস্টল্যান্ডের স্টার্টিংয়েও কিন্তু এরকম একটা লাইন বলা রয়েছে, মিস্টার ক্রুজ হি ডেড। ওকে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 41। হোয়াট ডাজ দ্য ফেজ হোয়াইট ম্যানস বার্ডেন কয়েন্ড বাই কিপলিং রেফার্স টু? তো ক্লিপলিং মানে রুডিয়ার্ড ক্লিপলিং, যিনি কিন্তু জাঙ্গল বুক লিখেছেন, ওনারই একটা লেখা ছিল হোয়াইট ম্যানস বার্ডেন। তো এই হোয়াইট ম্যানস বার্ডেনে তিনি কি বলতে চাইছেন আমরা লক্ষ্য করি। ব্রিটেনস ম্যানিফেস্ট ডেস্টিনি টু কলোনাইজ দ্য ওয়ার্ল্ড, দ্য moral responsibility to bring civilization and Christianity to peoples of the world, the British need to improve technology and transportation in other parts of the world, the importance of solving economic and social problems in England before tackling the world's problems. আচ্ছা, কি বলা গেল আমি এটাকে তোমাদেরকে একবার বুঝিয়ে বলি। আচ্ছা, তার আগে ক্লিপলিংয়ের এই কনসেপ্টটা আমি তোমাদেরকে বলে দিই। তো তখন যখন এই ক্লিপলিং যখন লিখছেন, তখন ইংল্যান্ড তখন কি করছে? ইংল্যান্ড অলরেডি বিভিন্ন জায়গায় তাদের যে এম্পেরিক্যাল যে ব্যাপার স্যাপার শুরু করে দিয়েছে, মানে সাম্রাজ্যবাদ শুরু করে দিয়েছে অলরেডি। গোটা আর্থের মোস্ট অফ দ্য এরিয়া ইজ নাও আন্ডার দ্য কন্ট্রোল অফ ইংল্যান্ড। তো তারা ইংল্যান্ডে যে সাদা চামড়ার লোকেরা, ওরা যখন বিভিন্ন নেটিভ কান্ট্রিতে যেত, সেই সময় জায়গায় ওদেরকে গিয়ে তারা শোষণ করছে, শাসন করছে। তো তাদের একটা মেন একটা মোটো ছিল যে হোয়াইট ম্যানস বার্ডেন, অর্থাৎ হোয়াইট ম্যানস বার্ডেন মানে কি, বোঝা। তো তারা বলতে চাইতো যে তারা হচ্ছে সাদা চামড়ার মানুষ, নেটিভ পিপল হচ্ছে কালো চামড়ার মানুষ। তো সেই কালো চামড়ার মানুষদেরকে সভ্য করা, বা তাদেরকে সভ্য জিনিসে ফিরিয়ে আনা, তারা হচ্ছে অসভ্য, তারা বর্বর, তারা ঠাকুর, তারা মূর্তি পুজো করে, তারা ব্যাঙ, তারা সাপ, এদের পুজো করে। তারা নাকি আবার নেকেড দেবদেবীর পুজো করে, লাইক কালী ঠাকুর। তো এইরকম বিভিন্ন ধরনের তারা 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 হচ্ছে অসভ্য, বর্বর, তারা নীচ, তারা বহু মূর্তি পুজোয় বিশ্বাসী, তারা বহু ঠাকুরে বিশ্বাসী, তারা অসভ্য। আমরা অ্যাজ এ হোয়াইট ম্যান, অ্যাজ এ সিভিলাইজড পারসন, ইট ইজ আওয়ার ডিউটি টু সিভিলাইজ দেম, অ্যান্ড বিং সিভিলাইজিং দেম, ইট ইজ আওয়ার বার্ডেন। অর্থাৎ আমাদের সাদা চামড়ার মানুষ হিসেবে এটা আমাদের একটা তো বোঝা। আমরা ওদেরকে শাসন বা শোষণ করছি না, এটা আমরা ওদেরকে সভ্য করার জন্য, এটা আমাদের একটা বোঝা হয়ে গেছে। কিন্তু আদৌ কি ওটা বোঝা ছিল? না, এটা ছিল একটা ওদের প্রোপাগান্ডা। তারা কি করছে? আমাদেরকে ওটা ভুল বোঝাচ্ছে। ভুল বুঝিয়ে তারা এইভাবে এই টেকনিক ইউজ করেছিল যে এটা আমাদের একটা বোঝা, কালো চামড়ার মানুষকে সাদা মানে আমাদেরকে সভ্য করাতে হবে। আচ্ছা, আর বোঝা গেল এই কনসেপ্টটা, হোয়াইট ম্যানস বার্ডেন। এবারে আমি এই যে অপশনগুলো বলেছিলাম, অপশনগুলোকে ভালো করে পড়ি, তোমরা বলো। ব্রিটেনস ম্যানিফেস্ট ডেস্টিনি টু কলোনাইজ দ্য ওয়ার্ল্ড। তো ব্রিটেনসদের মেন মোটো ছিল পুরো দেশ মানে গোটা দেশটাকে কলোনি স্থাপন করা। দ্য মরাল রেসপন্সিবিলিটি, তাদের নৈতিক দায়িত্ব, টু ব্রিং সিভিলাইজেশন অ্যান্ড খ্রিশ্চানিটি টু দ্য পিপলস অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতা এবং খ্রিশ্চানিটি, সেটা গোটা গোটা দেশব্যাপী প্রচার করা, গোটা পৃথিবীব্যাপী প্রচার করা। দ্য ব্রিটিশ নিডেড টু ইমপ্রুভ টেকনোলজি অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইন দ্য আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ অন্যান্য অন্যান্য দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে তাদের যে টেকনোলজি, ওটা
টেকনোলজি, ট্রান্সপোর্টেশন এগুলো ইমপ্রুভ করা। দ্য ইম্পর্টেন্স অফ সলভিং ইকোনমিক অ্যান্ড সোশ্যাল প্রবলেমস ইন ইংল্যান্ড, বা ইংল্যান্ডের যে সোশ্যাল প্রবলেম ছিল সেটাকে ইমপ্রুভ করা। তো আমরা যেটা বললাম, আমি তোমাকে যে আগে হোয়াইটম্যানস বার্ডেন বোঝাতে গিয়ে যে কথাটা বললাম, সেই অনুযায়ী অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। তোমরা যদি কেউ পারো তাহলে হোয়াইটম্যানস বার্ডেন যে পোয়েমটা রয়েছে ওইটা একবার গুগল থেকে সার্চ করে পড়তে পারো। যাচ্ছে কোশ্চেন নাম্বার 42। উইলিয়াম শেক্সপিয়ার ইজ নট দ্য অথার অফ, এই চারটে ওয়ার্কসের মধ্যে কোনটা উইলিয়াম শেক্সপিয়ার অথার নন? টিটাস অ্যান্ড্রোনিকাস, টেমিং অফ দ্য শ্রু, ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডি অ্যান্ড হ্যামলেট। তো এই প্রশ্নটা ড্রপ হয়েছে কিনা আমি ঠিক জানি না, অর্থাৎ বাদ গেছে কিনা জানি না। হয়তো সবাই এর উত্তর পেয়ে থাকবে, মানে সবাইকে এর নাম্বারটা দিয়ে থাকবে, কিন্তু ট্রয়লাস অ্যান্ড ক্রিসিডা এটা চসারেরও লেখা। চসারও এই নামের একটা ওয়ার্কস লিখেছিলেন। তো সেই হিসেবে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। Titus Andronicus, Taming of the Shrew, and as well as Hamlet is written by William Shakespeare. But Troilus and Cressida is not written by Shakespeare. It is other than written by Chaucer. Okay, going to question number 43. Which of the following is not a science fiction film? এই চারটে অপশনের মধ্যে কোনটা সায়েন্স ফিকশন ফিল্ম নয়? তো আমরা বর্তমান যে জামানায় আছি, এটা এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়েই গেছে। দেখতে পাচ্ছ এআই, বিভিন্ন ধরনের চ্যাট জিপিটি, এআই যুগ। সায়েন্স ফিকশন বিভিন্ন মুভিগুলো অলরেডি সায়েন্স ফিকশন ফিল্ম, যেখানে রোবোটিক্স টেকনিক ইউজ হচ্ছে, রোবট, হ্যাঁ, স্পেস রোবট, তারপর আউটার ওয়ার্ল্ড, এলিয়ান, এই সমস্ত স্টোরি নিয়ে বিভিন্ন ফিল্ম তৈরি হচ্ছে। তো এখানে চারটে অপশান দেওয়া রয়েছে, এর মধ্যে কোনটা সায়েন্স ফিকশন ফিল্ম নয়? ন্যাক্রোম্যান্সার, আফতার বাই, আফতার কার লেখা? আফতার ডিরেক্টেড বাই ইটি। ইটি হচ্ছে গিয়ে ইটি যদি তোমরা দেখো ওই সিনেমাটা, অ্যান্ড ভার্টিগো। আচ্ছা, তোমাদের জন্য একটু বলে রাখি জিনিসগুলো, ছোট্ট কিছু ডিটেলস বলে দিই। আফতার হচ্ছে গিয়ে ডাইরেক্টেড বাই জেমস ক্যামেরন। ইটি স্টিভেন স্পিলবার্গ, ইনি ইটিটা করেছিলেন। ইটির ফুল ফর্ম হচ্ছে এক্সট্রা টেরিটোরিয়াল। এক্সট্রা টেরিটোরিয়াল বা এই ইটিটা তোমরা যদি কেউ বঙ্কুবাবুর বন্ধু পড়ে থাকো 11 বা 12-এ, সত্যজিৎ রায়ের লেখা, তো এই ইটির যে সিনেমাটা এটা কিন্তু ঠিক ওয়ান কাইন্ড অফ ওই রকমই। একজন এলিয়েন আসবে, যার সাথে একটা ছেলের পরিচয় ঘটবে এবং সে তাকে লুকিয়ে রাখবে, এবং পরবর্তীকালে পুলিশ তাকে ধরবে। সম্ভবত এরকম করে একটা সিনেমা ছিল এটি। আর বঙ্কুবাবুর বন্ধু যে গল্পটা, ওটা তোমরা তো নিশ্চয়ই সকলেই পড়েছো। তো এক সময় এরকম একটা চর্চা উঠেছিল যে স্টিভেন স্পিলবার্গ তিনি নাকি ইটিটার কনসেপ্ট সত্যজিৎ রায়ের কাছ থেকে চুরি করেছেন। তো এরকম একটা ঘটনা, যেটা ইন্টারনেটে একটা নিউজ আর্টিকেল বা জার্নাল অ্যাভেলেবেল রয়েছে, তোমরা পারলে পড়ে নিতে পারো কখন যদি দেখো। বাকি ভার্টিগো ওটা আলফ্রেড হিচককের একটা সিনেমা। আচ্ছা, এটা সঠিক যে উত্তর যেটা হবে, এর সঠিক উত্তর হবে অপশন ডি। অর্থাৎ এটা কিন্তু সায়েন্স ফিকশন ফিল্ম নয়, এটা থ্রিলার, ক্রাইম থ্রিলার, থ্রিলার ফিল্ম। বাকি ন্যাক্রোম্যান্সার, আফতার অ্যান্ড ইটি এগুলো কিন্তু সবই সায়েন্স ফিকশন ফিল্ম। ওকে, গোয়িং টু কোয়েশ্চেন নাম্বার 44. হোয়াট ডিড টমাস কার্লাইল মিন বাই ক্লোজ দাই বাইরন, ওপেন দাই গথে? এই গথে হচ্ছেন একজন জার্মান পোয়েট, জার্মান ফেমাস পোয়েট। তো টমাস কার্লাইল টমাস কার্লাইল এরকম একটা কথা বলেছিলেন যে ক্লোজ দাই বাইরন, অর্থাৎ রোমান্টিকদেরকে ভুলে যাও, ওপেন দাই গথে, এবং জার্মানদেরকে পড়ো, অর্থাৎ রোমান্টিক পোয়েটদেরকে লেখাকে ভুলে যাও, কিন্তু জার্মান লেখাকে পড়ো, নিজেদেরকে এনরিচ করার জন্য, নিজেদের এনলাইটেনমেন্ট বৃদ্ধি করার জন্য। তো এটা কোন অপশনের সাথে মিল খাচ্ছে? এটা সঠিক উত্তর হবে লিভ ইংল্যান্ড অ্যান্ড এমিগ্রেট টু জার্মানি। নো, এটা হবে না। In a carefully veiled critique of the monarchy, Byron got stands in symbolically for Queen Victoria, Charles Darwin, respectively. Option C will not be the right answer. Britain's preeminence as a global power will depend on mystery of foreign language. Now, option B will be the right answer. Abandon the introspection of the romantics and turn to the higher moral purpose found in Goethe. ওকে, তো রোমান্টিক্স যারা রয়েছেন
ওদের যে লেখালেখি, ওদের ইন্ট্রোস্পেকশন অর্থাৎ চিন্তাধারা, ওদের ওইগুলোকে ভুলে যেতে হবে, তার বিনিময়ে হাই মোরাল পারপাস, হাই মোরাল থট যুক্ত গথে আহ, ওনার ওনার মূল পারপাসে আমাদেরকে মুভ করতে হবে। এটা টমাস কার্লাইল এই বক্তব্য দিয়েছিলেন। টমাস কার্লাইল কিন্তু ভিক্টোরিয়ান এজের পোয়েট। গোয়িং টু কোশ্চেন নাম্বার 45, দ্য অ্যান্থোলজি অফ দ্য পোয়েমস নট কম্পোজড বাই সিমাস হিনি ইজ, অর্থাৎ এই চারটে ওয়ার্কস রয়েছে বিভিন্ন, যেগুলো সিমাস হিনি ওনারই ওনারই এটা লেখা। তো এর মধ্যে কোনটা অ্যান্থোলজি নয়, সিমাস হুনির কোনটা অ্যান্থোলজি নয়? যার সঠিক উত্তর হবে কোশ্চেন নাম্বার 46, ইন হুইচ ডিকেড ডিড দ্য অ্যাংরি ইয়াং ম্যান কাম টু প্রমিনেন্স ইন দ্য থিয়েটারিক্যাল সিন, অর্থাৎ অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্ট কত সালে ইংল্যান্ডে থিয়েটারিক্যাল অর্থাৎ থিয়েটারে কত সালে অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্ট এসেছিল? 1910s, 1930s, 1950s or 1970s? The right answer will be option C, 1950s. অ্যাংরি ইয়াং ম্যান মুভমেন্টের সাথে কারা কারা যুক্ত কমেন্টে আমাদেরকে জানিও। যাচ্ছি কোশ্চেন নাম্বার 47, অনলি কানেক্ট ইজ দ্য ফেমাস এপিগ্রাফ। এই অনলি কানেক্ট, এই বিখ্যাত ফেমাস এপিগ্রাফটা কোন লেখার সাথে যুক্ত? আ প্যাসেজ টু ইন্ডিয়া, হোয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড, দ্য লংগেস্ট জার্নি অর হাওয়ার্ডস এন্ড? তোমাদের উদ্দেশ্যে বলে রাখি এগুলো সবই কিন্তু এম ফ্রস্টারের লেখা, এম ফস্টারের লেখা। ওকে, আচ্ছা, এই অনলি কানেক্ট যে টার্মটা এটা কিন্তু হাওয়ার্ডস এন্ডের সাথে যুক্ত, এবং অনেক সময় প্রশ্ন করে যে অনলি কানেক্টের সাথে কোন অথার যুক্ত, তাহলে এটার উত্তর হয়ে যাবে এম ফস্টার। তার লেখা হাওয়ার্ডস এন্ডে আমরা এই এপিগ্রাফ পাই অনলি কানেক্ট। যাচ্ছি কোশ্চেন নাম্বার 47, হুইচ ফেজ ইন্ডিকেটস দ্য ইন্টেরিয়র ফ্লো অফ থট এমপ্লয়েড ইন হাই মডার্ন লিটারেচারে? অর্থাৎ হাই মডার্ন লিটারেচারে আমরা অনেক সময় যদি ওই নভেলগুলোতে লক্ষ্য করব যে অথারের ইন্টেরিয়র ফ্লো অফ থটস অর্থাৎ মনের ভেতরের অবিরাম চিন্তাভাবনাগুলো পরপর বয়ে চলেছে। তো আমরা দেখবে অনেক সময় তুমি কোথাও বসে আছো, তোমার মনের ভিতরে একের পর এক চিন্তা, তুমি কিন্তু ফোর্সফুলি ওইসব চিন্তা করছো না, ওই চিন্তাগুলো পর 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 চলে আসছে একা একা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয়, এই টেকনিকটাকে বলা হয় স্ট্রিম অফ কনসাসনেস। তো মডার্ন এজের রাইটাররা কি করেছিলেন, এই টেকনিকটাকে ইউজ করে তাদের যে বিভিন্ন ক্যারেক্টার তারা তৈরি করেছিলেন, তাদের মনের ঘটনাগুলোকে নভেলে এইভাবে ডিসক্রাইব করছিলেন। তো আমরা কি জানি যে ঘটনাগুলো দেখবে পরপর একটা গল্পের আকারে কিন্তু যায় না। এই এখন একটা ভাবনা চিন্তা চলছে মাথার মধ্যে, আবার একটা পুনরায় ভাবনা চিন্তা আসছে, অন্য আবার একটা ভাবনা চলে আসছে, ফিরে আবার প্রথমে যে ভাবনা চলছিল, এইভাবে এটা ওটা এটা ওটা, লাইক আ ওয়েব, এরকম অনেক ভাবনা চিন্তা পরপর আমাদের মনের মধ্যে আপস অ্যান্ড ডাউনস হতে থাকে। তো একটা ক্যারেক্টারের মনের ভাবনা যখন একজন অথার তার টেক্সটে ইউজ করছেন, লিখে দিচ্ছেন, এই টেকনিকটাকে বলা হয় স্ট্রিম অফ কনসাস টেকনিক, যেটা মডার্ন এজ, পোস্ট মডার্ন এজ এ প্রচুর পরিমাণে অথারেরা ফলো করেছিলেন। তাদের মধ্যে কে কে ছিল? জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, ডিএইচ লরেন্স, এনাদের লেখাতে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিম অফ কনসাসনেসের টেকনিক। ওকে, আচ্ছা, যাচ্ছি কোশ্চেন নাম্বার 49, আর তো মাত্র দুটো কোশ্চেন রয়েছে, দিলেই আমরা আপাতত 2019 সালের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার অ্যানালাইসিস শেষ করছি, মানে শেষ করব। আর তোমরা যদি এখানে তোমাদের যদি কোনো কিছু অপশান, আমরা প্রায় 2 থেকে 3টে প্রশ্ন যেগুলোর উত্তর পাইনি এই মুহূর্তে, আর সেগুলোর উত্তর যদি আমরা পেয়ে থাকি তাহলে তোমাদেরকে চ্যাট বক্সে পিন করে দেবো, তোমরা ওখান থেকে ওগুলো ম্যাচ করিয়ে নিতে পারো। বাকি কিছু কিছু ফ্যাকচুয়াল ডেটা, কিছু ফ্যাকচুয়াল প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা একদম ডিরেক্ট খাতায় তুলে নিয়ে প্রশ্ন পড়তেই পারো। কিছু অথার রয়েছে যাদেরকে দেখছো, দুটো ক্লাস করার পরে নিশ্চয়ই বুঝতে পারছো, যাদেরকে খুব প্রচুর পরিমাণে ফলো করছে পরীক্ষায়, যে ওদের ওয়ার্কস থেকে প্রশ্ন আসবেই আসবে, লাইক ওয়ার্ডসওয়ার্থ, পিবি শেলি, জন কিটসের ওয়ার্কসগুলো, বিভিন্ন রাইটার্সের তাদের ওয়ার্কস, ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, বিভিন্ন পেন নেম আসছে, বিভিন্ন প্রাইজ, এইসব নিয়েই সাধারণত এন্ট্রান্সের প্রশ্ন হয়, ঘাবড়াবার কোনো প্রশ্নই নেই। বিভিন্ন থিওরি থেকে ওয়ান লাইনার আসছে, বিভিন্ন কোটেশন, কোন অথার কাকে বলেছেন, এইসব। তো আমরা এগুলো কিন্তু মেনলি কিছুদিন যদি চর্চাতে থাকি, কিছুদিন যদি ওই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বইটা পরপর পড়তে থাকি, বা
আমার রিকমেন্ড করা বইগুলো যদি তোমরা পরপর পড়তে থাকো বা বিভিন্ন ইউটিউবের ক্লাস করো যদি একের পর এক, যেভাবে আমি কমপ্লিট করতে বলেছি সিলেবাসে, এইগুলো তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইসব প্রশ্ন লাগানো তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, ঠিক আছে, যাচ্ছি কোশ্চেন নাম্বার 49। দ্য প্রোভার্বিয়াল এক্সপ্রেশন আ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী। বলে না, আমাদের বাংলাতে বলে থাকে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, ওটাই বলা হয় যে এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং ইজ কোটেড ফ্রম। এইটা কিন্তু কোথা থেকে কোট করা হয়েছে? এটা কোট করা হয়েছে অ্যান এসে অন ক্রিটিসিজম বাই আলেকজান্ডার পোপ। সো অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। ওকে, বাকিগুলো হবে না। অ্যান এসে অফ ড্রামাটিক পোয়েজি কার লেখা? জন ড্রাইডেনের লেখা। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি সিডনির লেখা, ক্রিটিক্স। আর ডিফেন্স অফ পোয়েট্রি, এটাও অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি আর এ ডিফেন্স অফ পোয়েট্রি, এটা সেলির লেখা সম্ভবত, এটা সেলির লেখা। ওকে, আর বাকি অ্যান এসে অন ক্রিটিসিজম এটা আলেকজান্ডার পোপের লেখা। আর এই বিখ্যাত লাইনগুলো কিন্তু ওখান থেকেই নেওয়া। আর এই অ্যান এসে অন ক্রিটিসিজমে কিন্তু পোপ অনেক খুব ভালো ভালো কোট কোটেশন দিয়েছেন, যেগুলো বর্তমানে আমরা আমাদের ডেলি লাইফে ইউজ করে থাকি। যেমন ধরো, টু এর ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন, অর্থাৎ মানুষ মাত্র ভুল হয়, কিন্তু ক্ষমা করার দায়িত্ব ওটা হচ্ছে ভগবানের। এইরকম বিভিন্ন ধরনের লাইন কিন্তু এশিয়ান ক্রিটিসিজমে রয়েছে। আচ্ছা, তোমাদের দেশে বলে রাখি, শেক্সপিয়ারের পরে শেক্সপিয়ারের পরে কিন্তু আলেকজান্ডার পোপ হচ্ছেন এমন একজন মানুষ যিনি হচ্ছেন মোস্ট কোটেড মোস্ট কোটেড, মানে ইন অ্যাকর্ডিং টু ইংলিশ অক্সফোর্ড ইংলিশ কোটেশন অফ বুকস। অর্থাৎ অক্সফোর্ডের একটা কোটেশনের একটা বই রয়েছে, যেখানে বিভিন্ন অথারের সব ধরনের কোটেশন ওই বইয়ের মধ্যে আমরা পাবো। সেখানে সবচেয়ে বেশি সংখ্যক কোটেশন রয়েছে শেক্সপিয়ারের। তার পরবর্তী সবচেয়ে বেশি কোট করা হয়েছে পোপকে, অর্থাৎ পোপের লেখা থেকে অনেক প্রচুর পরিমাণে কোট বের হয়। ওকে, এটাও কিন্তু মনে রাখবে। কোশ্চেন নাম্বার 50, ইন হুইচ ইয়ার ওয়াজ জেমস জয়েসেস ডাবলিনার্স ফাইনালি পাবলিশড? অর্থাৎ জেমস জয়েসের লেখা ইউলিসিস, ডাবলিনার্স, এগুলো কত সালে পাবলিশ হয়েছিল? এই পোস্ট মডার্ন এজের বা মডার্ন এজে ডাবলিনার্স, ওয়েস্টল্যান্ড, ভার্জিনিয়া উলফের রুম অফ ওয়ান্স ওন, এইরকম কিছু টেক্সট রয়েছে যেগুলোর ডিরেক্ট পাবলিশিং ইয়ার প্রশ্ন আসে। ওকে, তো তোমরা যদি কখনো পড়ো তাহলে কিন্তু ওইগুলোকে স্পেশালি ফোকাসড করো। এটা সঠিক উত্তর হবে 1922, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, ঠিক আছে, তাহলে আজ এখানেই শেষ করছি। টোটাল আমরা 50খানা প্রশ্ন আলোচনা করলাম আজকের ক্লাসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো সব কিছুই। তো ঠিক আছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর আমরা পরের ভিডিওটা নিয়ে আসছি 2024 সালে হওয়া বিদ্যাসাগর ইউনিভার্সিটির কোশ্চেন পেপার অ্যানালাইসিসের। আর ওখানেও যে কটা প্রশ্ন থাকবে আমরা ওগুলো আলোচনা করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, পড়াশোনা করো, হাসি খুশি থেকো, পড়াশোনা করো। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট বক্সে জানাও। আর বাকি, ভালো লাগলে লাইক করো, যদি না ভালো লাগে ডিসলাইক করো, সাবস্ক্রাইব করতেও পারো, নাও করতে পারো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।